বাংলাদেশের ফুড সিকিউরিটিতে রেড জোন, এখানে দুর্ভিক্ষ হতে পারে। ওই আমির হামজার বাড়ির পাশে 4টা ডিজেলের খনি আছে, বাংলাদেশে কোনো ডিজেলের সমস্যা নাই, পেট্রোলের সমস্যা নাই, আমাদেরকে ধ্বংসের অতলান্তের দিকে নিয়ে যাচ্ছে। আমি চলে আসি গোলাম মাওলা রনি। রনি ভাই, আপনার কাছে এই সময় আলোচনা হওয়ার কথা ছিল জ্বালানি তেলের বিষয়টি নিয়ে, যেহেতু যুদ্ধের কি প্রভাব বাংলাদেশে পড়বে সেটা এখন পর্যন্ত আমরা জানি না, যুদ্ধ কতদিন চলবে সেটাও আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু আমরা সংসদে যে চেহারাটা দেখতে পাচ্ছি দু দলের শুধুমাত্র জুলাইকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান, সেটি আসলে জনগুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো সেই ইস্যুগুলোকে ধামাচাপা দিয়ে দিচ্ছে কিনা, এবং এটা আসলে ভবিষ্যৎ থেকে খুব ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে, আপনার কি মনে হয় রনি ভাই? প্রথমত হলো যে এখন বাংলাদেশের যে অবস্থা, আমার কাছে মনে হয় যে একটা সর্বদলীয় কমিটি করা উচিত সংসদের ভিতর এবং বাইরে। যারা প্রিচার আছেন, যারা সমাজে ইনফ্লুয়েন্স রাখেন, যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন, সাংবাদিক, সাহিত্যিক, সবার ভিতর থেকে মানে সরকারের একটা বন্ড তৈরি করা। এবং এটা এখন সংসদে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে তাদের চাইতে বা সেগুলোর চাইতে হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আজ থেকে মাস 3 আগে যখন যুদ্ধ শুরু হয়নি, তখন জাতিসংঘ একটা যে তাদের যে FAO, তারা একটা রিপোর্ট বের করেছে এবং সেই রিপোর্টে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে যে এখানে খাদ্য সংকট দেখা দিবে। 1 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ছিলেন তখন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা থেকে শুরু করে অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা প্রেডিক্ট করেছিল যে বাংলাদেশে যেভাবে চলছে তাতে 3 থেকে 3.5% জিডিপি হবে, যেটা শেখ হাসিনা যখন রেখে গিয়েছিলেন ইট ওয়াজ অলমোস্ট 7%, তো তার অর্ধেক। আমাদের দেশের যে অর্থনীতি এবং যেভাবে জিডিপি ক্যালকুলেশন হয়, সেখানে 3 থেকে 3.5% জিডিপি মানে এখানে অলমোস্ট 80 to 90% একটা ঝুঁকি থাকে দুর্ভিক্ষ হওয়ার। তো দেখুন, যখন মানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, IMF বলছে যে এখানে 3 থেকে 3.5% জিডিপি হবে, ঠিক তার সঙ্গে জাতিসংঘের অন্য একটা প্রতিষ্ঠান যেটা FAO, তারা বলছে যে বাংলাদেশের ফুড সিকিউরিটিতে রেড জোন, এখানে দুর্ভিক্ষ হতে পারে, ক্লিয়ার ইট। এই যুদ্ধ শুরু হওয়ার পর সমস্ত অর্থনীতিবিদ বাংলাদেশের এবং দেশের বাইরে ইনক্লুডিং IMF, তারা যেটা বলছে যে এই বাংলাদেশের যে অর্থনৈতিক সংকট, জিডিপি নিয়ে এমন অবস্থা হয়েছে যে এখন এই জিডিপি আর কোনো প্লাসে থাকবে না, এটি -1 to 2% হয়ে যাবে। আমার জানা মতে ব্রিটিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের যে ভারতের যে জিডিপি কিংবা আমেরিকা বা ইংল্যান্ডের যে জিডিপি, যেখানে খুব বেশি খারাপ অবস্থা গেছিল, তখনও সেটা মাইনাসে যায়নি, কিন্তু বাংলাদেশে এইবার এই মানে ফিসক্যাল ইয়ারে, অর্থ বছরে এটা -2% যাওয়ার সম্ভাবনা আছে। এবং এই কথা সরকারি দলের একজন সংসদ সদস্য রেজা কিবরিয়া তার নিজে বলেছেন তার IMF এর সূত্র দিয়ে টেলিভিশনে। তো এরকম অসংখ্য ঘটনা, যে ঘটনাগুলো নিয়ে সরকারের অর্থমন্ত্রী, কর্তা ব্যক্তি, যে এরকম একটা পরিস্থিতি যখন হয় তখন আসলে সচেতন হওয়া ছাড়া আমাদের আসলে তেমন কিছু করার নেই। মানুষ যাতে অধৈর্য না হয়, ধৈর্য হারিয়ে না ফেলে, এবং আমরা যারা সমাজে বিভিন্ন কথাবার্তা বলি, আমার মাসুদ কামাল সাহেব, আমাদের কথাবার্তার মধ্যে যেন একটা ধারাবাহিকতা থাকে, ইনক্লুডিং ইউ, যেন আমরা এই সময়টাতে দেশ এবং জাতির পক্ষে একত্রে কাজ করি। এই বিষয়গুলো নিয়ে না তারেক রহমান সাহেব, না জামাতের সভাপতি শফিকুর রহমান সাহেব, তারা এটা ট্রু শব্দ এখন পর্যন্ত উচ্চারণ করেননি। এবং আমি এই যে ভাষায় আপনার সাথে কথা বললাম, আজ পর্যন্ত গত 3 মাসে এই 2 নেতার মুখ দিয়ে বা তাদের কোনো কর্তা ব্যক্তি, তাদের যারা সাহাবী রয়েছেন, তাদের যারা ডান হাত বাম হাত রয়েছেন, তাদের মুখ থেকেও এই জাতীয় সমস্যা নিয়ে কোনো কথাবার্তা আমরা শুনতেছি না। সরকারের কাছ থেকে যে কথা শুনছি সেটা হলো খাল কাটলে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো দুর্ভিক্ষ থাকবে না, এবং ধান, চাল, আটা, ময়দা, চিনি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী খাল দিয়ে ভেসে ভেসে এসে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় এতটা ছড়ায় যাবে, শুধু লোকজন খালের তীরে দাঁড়িয়ে বস্তা ভরে ভরে সেখান থেকে তুলবে, এরকম অবস্থা মনে হচ্ছে। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে যে তারা যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, ওটা এত গুরুত্বপূর্ণ যে ওই ফ্যামিলি কার্ড যেখানে দেন, আপনি গাছের কাছে দেন, মাছের কাছে দেন, ব্যাংকের কাছে দেন, বিমার কাছে দেন, বিল্ডিং এর কাছে দেন, ওই কার্ড ছোঁয়ানোর সাথে সাথে সেখান থেকে শুধু টাকা বেরোতে থাকবে, আয় করতে হবে না। তারা ডিজেল কার্ড করছে, ভাবসব দেখলে মনে হয় এই ডিজেল কার্ড যদি ওই আমাদের যে বিভিন্ন ব্রিজ, কালভার্ট, পুল, এগুলোর যে পিলার গুলো আছে, পিলারের ঘষা দিলে ওখান থেকে তেল বেরোতে থাকবে, ডিজেল বেরোতে থাকবে, এইরকম একটা তার আনন্দ উৎসবে মানে মগ্ন। অন্যদিকে জামাত, এনসিপি, তাদের বক্তব্য হলো যে এই মুহূর্তে যদি জুলাই সনদ পাশ হয়ে যায়
পাশ হওয়ার সাথে সাথে বাংলাদেশে 100টা ডিজেলের খনি আবিষ্কার হয়ে যাবে, পাওয়া যাবে মুহূর্তের মধ্যে। আল্লাহ স্বপ্নে দেখাই দেবে যে তোমাদের আর জান্নাত ঠান্নাতের এই সমস্ত বেশি একটু পরে পরে করো। ওই জায়গাতে জামাতের বাড়ির নেতার, অমুক নেতার বাড়ির পাশে, ওই আমির হামজার বাড়ির পাশে 4টা ডিজেলের খনি আছে। খালি ওখানে টিউবওয়েল বসাবা, ভক 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 করে ওখানে শুধু ডিজেল বেরোতে থাকবে। বাংলাদেশে কোনো ডিজেলের সমস্যা নাই, পেট্রোলের সমস্যা নাই, শুধু জুলাই সন স্বাক্ষর করলেই হবে। আরেকজন হয়তো মনে করতেছে যে না, এখানে যদি সংবিধান সংস্কার করা হয় তাহলে আমাদের যে এখন এই মুহূর্তে অর্থনৈতিক সংকট আছে, কিন্তু এটা করার সাথে সাথে বাংলাদেশ ব্যাংক অটোমেটিক এখানে যেখানে সোনা আছে 100 গুণ সোনা হয়ে যাবে, যেখানে ডলার আছে 100 গুণ ডলার হয়ে যাবে, যেখানে টাকা আছে 100 গুণ টাকা হয়ে যাবে। ফলে এই যে তারা একটা হ্যালোসিনেশন এবং একটা ইলিউশন, ইংরেজিতে যে দুটো শব্দ বলি, এই দুটো দ্বারা সরকারি দল এবং বিরোধী দল যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো করে বাঁশি বাজিয়ে বাজিয়ে আমাদেরকে ধ্বংসের অতলান্তের দিকে নিয়ে যাচ্ছে। সংসদ কি আসলে কোন রকমের সমাধান ছাড়াই কোন আলোচনাতে চলছে? মানে এমনটাই তো মনে হচ্ছে না। আমি এখানে মানে এখানে সংসদের কতগুলো বিষয় থাকে। ফার্স্ট থিং হলো যে এখানে প্রশ্নোত্তর পর্ব থাকে, পয়েন্ট অফ অর্ডারে তারা দাঁড়িয়ে কথা বলে জনগুরুত্বপূর্ণ বিষয়, বা ওখানে সংসদে কারো যদি অধিকার ক্ষুণ্ণ হয়, এরপর তারা নোটিশ দেয়, যে কোনো জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দেয়। এর বাইরে রাষ্ট্রপতির ভাষণের উপর তাদের একটা আনলিমিটেড লিবার্টি থাকে তারা কথা বলার জন্য। তো যে কয়টি অধিবেশন হয়েছে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা হয়েছে, অনেক বিষয়ে নোটিশ দেওয়া হয়েছে, অনেকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন। তো এই যে জিনিসগুলো হয়েছে, তারা সব ব্যাপার কথা বলেছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে, রাজাকার নিয়ে কথা বলেছে, তারপর শেষে তাদের ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছে, একে অপরকে ভুয়া ভুয়া বলেছে, একে অপরকে গালাগাল করেছে, ঠাট্টা করেছে, মস্কারা করেছে, সবই করেছে। কিন্তু আপনার আমার